7 বছর পরে খালেদা জিয়ার সঙ্গে, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার পুত্র তারেক রহমানের দেখা হয়েছে, এবং তারেক রহমান নিজে ড্রাইভ করে খালেদা জিয়াকে লন্ডনের একটি ক্লিনিকে নিয়ে গেছেন এয়ারপোর্ট থেকে সরাসরি। অনেকে বলছেন এটা আবেগঘন নিঃসন্দেহে মুহূর্ত, কিন্তু এর একটি রাজনৈতিক হিসেবেও আছে। অনেকে বলছেন যে খালেদা জিয়া, তারেক রহমান এই দুজনকে মাইনাস করার একটি চক্রান্ত বাংলাদেশে চলছে, যেটি আমরা এতদিন পর্যন্ত শুনেছি -2 ফর্মুলা, যেটি শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে নিয়ে -2 দুই নেত্রীকে রাজনীতি থেকে আউট করে দেয়া। শেখ হাসিনা অলরেডি বাইরে আছেন, আউট আছেন। খালেদা জিয়ার এই যাত্রার মধ্য দিয়ে সেই -2 ফর্মুলা হয়েছে। এর বাইরে -3 শব্দটি নতুন আসছে, কারণ তারেক রহমান তার দেশে আসার কথা এই সরকার পতনের পরেই আসলে দ্রুত তার চলে আসার কথা ছিল, কিন্তু গত 5 মাসেও তিনি দেশে আসতে পারেননি। ফলে অনেকে জল্পনা কল্পনা করছেন যে আসলে -3ও চলছে কিনা। আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ। সেটা হচ্ছে বিষয়টা ওভাবে আসলে চিন্তা করা যাবে কিনা, কারণ খালেদা জিয়া তো, আমার যতদূর মনে পড়ে যে 2021 সালে উনি বিদেশ যাওয়ার একটা উদ্যোগ ছিল, উনি যান নাই, এবং মোটামুটি সরকারের পক্ষ থেকে তখন অনুমতি এক ধরনের দেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়েছিল। পরবর্তীতে আর যান নাই। সেটা আমরা এর আগে দেখেছি 2008 সালে, যখন গত কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে, মানে সবশেষ যেটা কেয়ারটেকার ছিল ফখরুদ্দিন মঈনুদ্দিনের, সেখানেও যান নাই। সেখানে জানা যাওয়ার একটা বড় কারণ হচ্ছে তখন কথা উঠেছিল যে এটা আসলে কি বলে যে -2 আপনি যেটা বলছেন সেটার জন্য কিনা। তো সেদিক থেকে বলতে গেলে এই আশঙ্কাটা থেকেই যায়, কিন্তু আপনি দেখবেন যে এখানে খালেদা জিয়া বিদেশ যাওয়ার আগে আমরা সবাই জানি যে আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান ওনার সাথে সস্ত্রীক দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন। সেখানে কেউ কেউ বলছে যে হয়তোবা এই যে, কারণ খালেদা জিয়া যখন 21শে আগস্ট উনি হসপিটাল থেকে বাসায় ফিরেন, তার পরবর্তীতে বলা হয়েছিল যে ওনার মামলাগুলোর জন্য আগে হয়তো, হ্যাঁ, মামলাগুলো উনি দুটো মামলায়, বেশ কয়েকটা মামলা ওনার মানে যেগুলোতে জেল জরিমানা হয়েছিল সেগুলো স্থগিত হয়েছে বা কিছু কিছু বাতিল হয়েছে। তারপরে আপনার যেগুলো বাকি আছে সেগুলো সবগুলো জামিনে ছিলেন। তার পরবর্তীতে আপনি দেখবেন যে অক্টোবরের শেষের দিক পর্যন্ত এবং নভেম্বরের 8 তারিখে পত্রিকায়, সমকাল সহ কয়েকটা পত্রিকায় সংবাদ হয়েছিল যে নভেম্বরের 8 তারিখে উনি চলে যাচ্ছেন। পরবর্তীতে আবার বিএনপি থেকে বলা হচ্ছে যে না, ওনার স্বাস্থ্যগত বিষয়টা যদি পারমিট না করে তাহলে সে অর্থ উনি যেতে পারছেন না। তো এরকম নানান ধরনের দোলাচল আমরা দেখেছি। ফলে এ থেকে কনফিউশনটা আরো বেড়েছে, এবং সবশেষ যে আর্মি চিফ দেখা করছেন সেখানে পরেও, যদি এটা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এটি হচ্ছে এক ধরনের সৌজন্য এবং সামাজিক সাক্ষাৎ, এক্স রাষ্ট্রপতি এবং আর্মি চিফের জেনারেলের স্ত্রী হিসেবে ওনাকে দেখতে গিয়েছেন। তো সেই ধরনের কথাবার্তা পত্রপত্রিকা বা নানান ধরনের সোশ্যাল মিডিয়াতে আসছে। কিন্তু তারপরও যে কি বলে যে সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, তো সে ঘর পড়া গরু আর কি। তো আমাদের তো অতীত অভিজ্ঞতা আছে, বিশেষ করে 1/11 এর পরে যে দুই নেত্রীকে মাইনাস করা রাজনীতিতে বিরাজনীতিকরণ একটা প্রচেষ্টা ছিল। দেখবেন যে কিছু জিনিস প্রাসঙ্গিক, মানে প্রসঙ্গক্রমে কিছু জিনিস চলে আসে, যে লন্ডন থেকে একজন এমপি এসছেন, রূপা হক, তিনি বলছেন যে বাংলাদেশের দুই পরিবারের অধীনে রাজনীতি থাকবে, এটা হতে পারে না। যদি আমি এটা খুব ডিফার করি, কারণ বাংলাদেশের কোন এমপির পক্ষে কি ইংল্যান্ডে গিয়ে এই কথা বলা সম্ভব? তারা মেনে নেবেন সেটা? এটা তো ঠিক না। সো কিছু জিনিস আছে, ইন্টারন্যাশনাল মানে কূটনৈতিক শিষ্টাচার, ভদ্রতা আছে। একটা দেশের এমপি এসে বলে দিবে আমার দেশের দুজন থাকুক, দুই পরিবার থাকুক আর 200 পরিবার থাকুক, সেটা বাংলাদেশের বিষয়, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কেউ বলবে, এটা আসলে যারা সাংবাদিকরা ছিলেন তাদের প্রশ্ন করা উচিত ছিল। যে কারণ আমি ইংল্যান্ডে ছিলাম অনেকদিন, সেইখানে উনার এলাকায় রেসিজম নিয়ে উনি কথা বলতে পারেন না। হ্যাঁ, সেখানে আমাদেরকে এসে শিক্ষা দিচ্ছেন যে আমাদের দুই পরিবার থাকবে না, 200 পরিবার থাকবে। সো দুই পরিবার থাকুক আর 200 পরিবার থাকুক, সেটা বাংলাদেশের মানুষই বুঝবে। বাংলাদেশের জনগণ যদি ওনাদেরকে পছন্দ করেন তাহলে কারো কিছু করার নাই। এটাই বাংলাদেশের মানুষ, এরা পছন্দ করছেন, তারা ভোট দিচ্ছেন, এটা বাংলাদেশের
এটা অন্য নিঃসন্দেহে আবার সেখানে আমাদের সাংবাদিকদেরও কিছু দায় আছে। দেখা যায় যে আমরা সাংবাদিকরাই গিয়ে প্রশ্ন করি যে আপনার কি মনে হয় বাংলাদেশের রাজনীতিতে এদের থাকা উচিত কিনা, দুই পরিবারতন্ত্র, মানে আমরাও একটু উস্কে দেই কিন্তু, রাইট? দেখেন, রাজনীতি টিকে থাকবে কি থাকবে না সেটা মানুষ নির্ধারণ করবে, ভোটাররা নির্ধারণ করবে। তো বাংলাদেশের এই দুই দল মোটামুটি আপনি যদি যদি ফ্রি অ্যান্ড ফেয়ার 2007-8 ইলেকশন পর্যন্ত আমরা ধরি, বিশেষ করে 91 থেকে মাঝখানে 96 15 ফেব্রুয়ারি নির্বাচনটা বাদ দিয়ে, তো 4টা নির্বাচনে যদি আমরা ধরি, তাহলে দেখবেন যে বিএনপি এবং আওয়ামী লীগের ভোট একেবারে 19-20, মানে ধরেন কখনো 35%, কখনো 40%, কখনো 40%, কখনো 42% এরকম। তার মানে এই দুই দলের আপনি 111-এর সময় এই চেষ্টাটা করা হয়েছিল, তারপর মানুষ আওয়ামী লীগ আর বিএনপি কে ভোট দিয়েছে। ইভেন 2007 সালে দেখবেন বিএনপির আসন কম হতে পারে, কিন্তু ভোটের পার্সেন্টেজ কিন্তু প্রায় নিয়ারলি কাছাকাছি। তো তাহলে ইতিহাস বলছে যে বাংলাদেশের মানুষ আসলে, আপনি নিজেও রিপোর্টিং করেছেন, আমরা ইলেকশন রিপোর্টিং এর সময় দেখেছি যে আসলে মানুষকে যখন জিজ্ঞেস করতাম কাকে ভোট দিবে, কেউ বলে যে শেখের বেটিকে ভোট দিব, কেউ বলে যে ওই যে কালো চশমা পরা জিয়াকে ভোট দেব। তার মানে ওই দুইজন নেতার প্রতি আসলে বাংলাদেশের মানুষের যে ভালোবাসা, এইটার আসলে বহিঃপ্রকাশ ঘটে নৌকা বা ধানের শীষ মার্কায়। সেরকম আপনি কিছু অঞ্চল ভিত্তিক আছে, সেখানে দেখবেন যে আপনি রংপুরে গেলে সেখানে বাংলাদেশে এরশাদ কিন্তু জেলে থেকে 5টা আসনে নির্বাচিত হয়েছে। ফলে আমি তো মানুষের রায়কে অস্বীকার করতে পারি না। হ্যাঁ, তো আমরা আমরা ঠিক আছে, এইটা তো রাজনীতি আমরা সবাই জানি, দেখি, বুঝি, এর বাইরে বাংলাদেশের মানুষ খুব একটা চিন্তা করেও না।